দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ইমিগ্রেশন সম্পন্ন শেষে রাত ৩টায় বিমানবন্দর ছাড়েন তিনি। চার দিনের সফরে আজ লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাজ্য প্রবাসীদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, সেগুলো প্রতি তিনি গুরুত্ব দেবেন। উনি যে পুরস্কারটা নিচ্ছেন এবং পাচ্ছেন, সেটার জন্য আমরা তো অবশ্যই খুবই গর্ব অনুভব করতে পারি। নাটোরে চামড়া সংরক্ষণ না করে সরকারি লবণ বিক্রির অভিযোগ। ২ শতাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। চিংড়ি রপ্তানি খাতে মন্দা। উৎপাদন বাড়াতে চাষিদের সহজ শর্তে ঋণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সহ সঠিক পরিকল্পনার দাবি। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সকালে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি তাসওয়ান নাফি এবং আমি শম্পা বিশ্বাস। দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাত ১:৩০টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। TG339 থাই এয়ারওয়েজের ফ্লাইটটিতে বাংলাদেশ সময় রাত ১:৩০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ইমিগ্রেশনে প্রায় ১.৫ ঘন্টার নিয়মমাফিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাত ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হন তিনি। এ সময় আব্দুল হামিদের সাথে ছিলেন তার ছেলে এবং শ্যালক। গত মে মাসের ৮ তারিখ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাবেক রাষ্ট্রপতি। আব্দুল হামিদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে একটি হত্যা মামলা ছিল। গেল ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। চার দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সম্মাননা গ্রহণের পাশাপাশি এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকার প্রধান। ডক্টর ইউনূসের সফরকে ঘিরে উচ্ছ্বসিত প্রবাসীরা। তাকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। যুক্তরাজ্য থেকে শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেয়ার ১০ মাস পর প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি আদায়ের সুযোগ এসেছে বলে মনে করছেন অনেকে। সিলেটের যেটা ওসমানী বিমানবন্দর যে প্রবলেমগুলো হয়, এইগুলা যেন আমরা প্রবলেম সলভগুলা করতাম পারি, এই দাবিগুলো আমরা তার উপরে রাখি। আমরা উনি লন্ডনে আসার পর লন্ডনের যুক্তরাজ্য প্রবাসীদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, সেগুলো প্রতি তিনি গুরুত্ব দেবেন এবং দাবি দেওয়া পূরণে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে যুক্তরাজ্য জুড়ে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। চলছে সভা সমাবেশ। কমিউনিটি নেতারা মনে করছেন এই সফর বাংলাদেশের জন্য গর্বের ও গৌরবের। আমরা বলবো যে এটাকে আপনার বেরিয়ে নেওয়া হয়েছে, উনি যে পুরস্কারটা নিচ্ছেন এবং পাচ্ছেন, সেটার জন্য আমরা তো অবশ্যই খুবই গর্ব অনুভব করতে পারি। কিংয়ের সাথে আলাপ করবেন, প্রাইম মিনিস্টারের সাথে আলাপ করবেন, আমাদের কমিউনিটি ওনাকে সর্বাত্মকভাবে সাহায্য করবে এবং উই আর ভেরি প্রাউড অফ ইট। 4 দিনের এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় তিনি রাজার হাত থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সফরসূচি অনুযায়ী 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। কোরবানির চামড়া যেন নষ্ট না হয় সেজন্য নাটোরে 2 শতাধিক মাদ্রাসায় এবার সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করা হয় লবণ। এরপরেও সময় মতো আড়তে চামড়া না আনায় নষ্ট হয়েছে চামড়া। অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধেই বিনামূল্যে লবণ চামড়া সংরক্ষণে ব্যবহার না করে বিক্রির অভিযোগ উঠাচ্ছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত প্রতিবেদনে। নাটোর শহরের কান্দিভিটা এলাকার আল জামিয়াতুন নুরিয়া মাদ্রাসা 4.5 টন লবণ দিয়ে 450 চামড়া সংরক্ষণ করেছে প্রতিষ্ঠানটি। ভালো দামে চামড়া বিক্রির আশা তাদের। 2-3 দিনের মধ্যে চামড়ার পানিগুলি কেটে যাবে, তখন আমরা চামড়াটা সংরক্ষণ করতে পারবো এবং ন্যায্য মূল্যে আমরা বিক্রি করতে পারবো বলে আশা করতেছি। তবে এমন উদ্যোগ মুষ্টিমেয়। অভিযোগ রয়েছে বেশিরভাগ মাদ্রাসা চামড়া সংরক্ষণ না করে বিক্রি করছে বরাদ্দ করা লবণ।
ফলে ঈদের দ্বিতীয় দিন নাটোরের চকবৈদ্যনাথ আড়তে জমা হওয়া 5 শতাধিক কাঁচা চামড়ার বেশিরভাগই নষ্ট হয়ে যায়। যখন কাঁচা চামড়ার আগমনটা বেশি হয়, আমদানিটা বেশি হয়, তখন ক্রেতারা নিজেদেরকে একটু ঢিল দেয়, যার দরুন চামড়ার দামটা কমে যায়। গ্রামে গেলে তো বলতে 7টা ভাগই 150 টাকা কিন্তু 1050 টাকা কিনতে হয়েছে, বিক্রি হলো 500 টাকা। লবণ দেওয়া হয়নি, এখন ধরেন যে লবণ দিচ্ছি, ভালো থাকলে ভালো থাকবে, না থাকলে ফেলে দিতে হবে। এই এদিকে লবণ মাদ্রাসায় না দিয়ে ব্যবসায়ীদের দেওয়ার দাবি করেন অনেকে। সে সাথে অভিযুক্ত মাদ্রাসাগুলোর বিরুদ্ধে শাস্তির দাবিও জানান তারা। লবণ যারা বিনামূল্যে সরকারের কাছ থেকে নিয়েছেন, তারা যদি লবণ ব্যবহার যথাযথ না করে চামড়াটা আমাদের কাছে অসময়ে নিয়ে আসছেন, এর জন্য তারাই দায়ী এবং এটার জন্য সরকারের প্রতি আমার অনুরোধ হলো কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য। মৌসুমি ও ফরিয়া ব্যবসায়ীদের পাশাপাশি 90% চামড়া সংগ্রহ করে মাদ্রাসাগুলো। সে কারণে কাঁচা চামড়া সংরক্ষণে জেলার 2 শতাধিক মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ে বিনামূল্যে লবণ বিতরণ করেছে জেলা প্রশাসন। তবে যারা লবণ বিক্রি করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। আমরা যখন বিতরণ করি তখন কিন্তু বারবার করে তাদেরকে বলেছি যে আপনারা লবণ সঠিকভাবে দিলে এই চামড়ার ন্যায্য মূল্য পাবেন। তো সেই ক্ষেত্রেও তারপরেও মাদ্রাসাগুলো হয়তোবা চিন্তা করেছে যে তারা তাৎক্ষণিকভাবে সেগুলো বিক্রি করে দিলে তাদের কাছ থেকে ঝামেলাটা চলে যায়। এরপরও আমরা যেহেতু ওদের কাছ থেকে প্রত্যয় নিয়েছি, তো সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। নাটোরে গরুর চামড়ার লক্ষ্যমাত্রা ছিল 4 থেকে 5 লাখ পিস, কিন্তু এখন পর্যন্ত এসেছে মাত্র 25 থেকে 30 হাজার। খাসি ও বকরির চামড়াও লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। আগামী শুক্রবার থেকে লবণযুক্ত চামড়া কিনবেন ব্যবসায়ীরা। এখন নাটোর। কোরবানির দ্বিতীয় দিনেও পশুর চামড়া বিক্রি নিয়ে হতাশ ছিলেন মৌসুমি ব্যবসায়ীরা। রাজধানীর লালবাগের পোস্তায় ক্রেতা বিক্রেতার আনাগোনাও ছিল কম, যদিও বাণিজ্য উপদেষ্টার দাবি বিগত বছরগুলোর তুলনায় চামড়ার বাজার ভালো। আধা পচা চামড়া কম দামে বিক্রি নিয়ে অপপ্রচার চলছে বলেও জানান তিনি। রকিবুল রাহাতের প্রতিবেদন। কোরবানির দ্বিতীয় দিনে লালবাগের পোস্তায় চামড়া ব্যবসায়ীদের আনাগোনা ছিল কম। যারা এসেছেন তাদের অধিকাংশই মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসা কর্তৃপক্ষ। ডেমরা থেকে মৌসুমি ব্যবসায়ী ফরিয়া হাজি সালাউদ্দিন 3 শতাধিক চামড়া নিয়ে আসেন, যার দর ঠিক না করতে পেরে দিশেহারা তিনি। আমার মুখ দিয়ে কথা বেরোতেছে না, কথা বুঝতে পারছেন, মানে আমি যে কথা বললাম আমার ভিত্তিতে কথা আসতেছে না, যে আমার গাড়ি দাঁড়া রয়েছে। দাম তো খুব হাই রেটেই কিনছি, সরকার যেভাবে বলছে ওইভাবে কিনছি। লেবার কস্টিং, এইটা কস্টিং, এই একটা মাল জিলাইতে লাগবে 50 টাকা যেতেছি। সকাল থেকে আমি খুঁজতেছি, লেবার পাই না, মালটা নামাও ভাই। গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম 5 টাকা বাড়িয়ে এবার নির্ধারণ করা হয় 60 থেকে 65 টাকা। ঢাকায় গরুর আস্ত চামড়ার দাম 1350 টাকা বেঁধে দেয় সরকার, কিন্তু পোস্তায় মৌসুমি ব্যবসায়ীরা বাধা দামের অর্ধেকে বিক্রি করছেন তা। 800 টাকা করে কিনেই পড়ছে, ঢাকায় না আমাদের মালের কোনো মূল্যই নেই, আমাদের মাল পচাইলাই তো হয়েছে। আগে যেখানে বিক্রি করছে ওখান থেকে দাম আরও কম পরিমাণে অবস্থা দেখা যেতেছে। একটা 7 লাখ টাকার গরুর চামড়া 800 টাকা মূল্যতেছে এখানে। লবণের বাড়তি দাম, শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেন আড়তদাররা। লবণযুক্ত চামড়ার কথা বলতে আমরা লবণযুক্ত চামড়া গোছাইছি, এখন কম ওনারা এসে নিক, ওনারা তো নেবে না। মালটি মনে অনেক লেট করে এখানে আসছে, পরের দিন রাত্রে আসছে, আস্তে আস্তে বিক্রি করতে পারিনি, সেই জন্য মালটি সব নষ্ট হয়ে গেছে। কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, মৌসুমি ব্যবসায়ীরা না বুঝে বেশি দামে চামড়া কিনে আফসোস করছেন। এদিকে রোববার সন্ধ্যায় লালবাগের পোস্তায় চামড়া ব্যবস্থাপনা পরিদর্শনে আসেন বাণিজ্য উপদেষ্টা। দাম কমের অভিযোগকে অস্বীকার করে তিনি বলেন, অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এই 700-800 টাকার চামড়াটাও বিগত বহু বছরের থেকে দাম বেশি, বাট এই কথাটা কিছু কিছু ক্ষেত্রে সত্য এবং অধিকাংশ ক্ষেত্রেই অসত্য। কোনো রকম সংরক্ষণ উপযোগী করেনও নেই, আদা পচিয়ে ফেলেছেন। এই চামড়া কে কিনবে? তো এই চামড়া এটা দিয়ে দেশে একটা অপপ্রচার চালানো এবং কিছু অসাধু ব্যবসায়ীর সাথে একত্রিত হয়ে চামড়ার বাজারকে আবার একটা ধস নামানোর একটা পরিকল্পনা ছাড়া কিছুই নয়। এমনকি এবছর চামড়ার দাম অতীতের তুলনায় ভালো দাবি করে আগামীতে আসা রাজনৈতিক সরকারের জন্য এটি শিক্ষণীয় হবে বলেও জানান তিনি। রকিবুল রাহাত, এখন, ঢাকা। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, গত বছরগুলোর তুলনায় এবার চামড়ার দাম বেশি। আধা পচা চামড়া কম দামে বিক্রি হওয়া নিয়ে অপপ্রচার চলছে বলেও জানান তিনি। রোববার সন্ধ্যায় রাজধানীর পোস্তা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এই 700-800 টাকার চামড়াটাও বিগত বহু বছরের থেকে দাম বেশি, বাট এই কথাটা কিছু কিছু ক্ষেত্রে সত্য এবং অধিকাংশ ক্ষেত্রেই অসত্য। কোনো রকম সংরক্ষণ উপযোগী করেনও নেই, আদা পচিয়ে ফেলেছেন। এই চামড়া কে কিনে? তো এই চামড়া এটা দিয়ে দেশে একটা অপপ্রচার চালানো এবং কিছু অসাধু ব্যবসায়ীর সাথে একত্রিত হয়ে চামড়ার বাজারকে আবার একটা ধস নামানোর একটা পরিকল্পনা ছাড়া কিছুই নয়। রাজধানীতে 2 সিটি কর্পোরেশন দ্রুত বর্জ্য অপসারণের দাবি করলেও বিভিন্ন স্থানে আবর্জনা রয়ে গেছে। এতে তীব্র দুর্গন্ধে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। অনেক এলাকায় নিজ উদ্যোগে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিচ্ছন্নতার কাজ করেছেন স্থানীয়রা। উত্তর সিটিতে বর্জ্য সরানোয় কিছুটা গতি থাকলেও দক্ষিণের কাজ চলছে ধীর গতিতে। বিস্তারিত মুছের শুভর প্রতিবেদনে। কথা ছিল ঈদের দিন 12 ঘন্টার মধ্যেই অপসারণ করা হবে রাজধানীর 2 সিটির বর্জ্য। তবে রোববার সকালে সরেজমিনে দেখা যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অনেকটা সফল হলেও ধীরগতি ছিল ঢাকা দক্ষিণে। দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডের অনেক রাস্তায় ঘুরে দেখা যায় ঈদের দিনের বর্জ্য পড়ে আছে রোববার প্রায় দুপুর 12টা পর্যন্ত। প্রথম দিনেই শতভাগ বর্জ্য অপসারণের দাবি করা হলেও পরদিন দুপুর নাগাদ তা সম্পূর্ণরূপে অপসারণ শেষ, যদিও একই সঙ্গে জমতে থাকে দ্বিতীয় দিনের বর্জ্য। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় গলির মধ্যে ময়লা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোথাও কোথাও আবার স্তূপ করে রাখা হয়েছে বর্জ্য। ফলে নিজ উদ্যোগে কেউ কেউ সেগুলো পরিষ্কার এবং ব্লিচিং পাউডার ছিটানোর কথা জানালেন। মোটামুটি খারাপ দেখি না, এবার উদ্যোগটা খুব ভালো, পরিষ্কার রাস্তাঘাট এবার আরো হওয়া উচিত। যেভাবে বলা হয়েছে সরকার সেভাবে আমরা সেই পদক্ষেপ দেখিনি, কারণ হাট এই রোডে হাট বসছে, হাটের বর্জ্য চাঁদ রাত্রে দিন পরিষ্কার করার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, হয়েছে ঈদের দিন। ঢাকা উত্তরে মোহাম্মদপুর এলাকার একটি সড়কের চিত্র। বর্জ্য জমা হবার কাছাকাছি সময়ে সিটি কর্পোরেশনের ট্রাক এসে বর্জ্য তুলে নিয়ে যেতে দেখা যায়। বরাবরের মতো এবারও বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটির তৎপরতা বেশি দেখা যায়। তারা সকাল থেকে কাল রাতে থেকে মনে করেন ময়লা বর্জন এগুলো পরিষ্কার করছে, কিন্তু তারা গ্লিসিন দেয়নি। এদিকে সকাল থেকে কোরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কর্মীদের তেমন দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে এসব বর্জ্য অপসারণ শুরু হয়। তারা বলছেন বর্জ্য অপসারণের পর সেখানে ব্লিচিং পাউডার সহ অন্যান্য জীবাণুনাশক দিতে খানিকটা সময় লাগে। হ্যাঁ, ব্লিচিং পাউডার দিচ্ছি, এখানে আমরা ডিজল দিচ্ছি, স্যাভলন দিচ্ছি, দিয়ে ওরা ক্লিয়ার করে দিচ্ছি। কোথাও বর্জ্য নাই, আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা গলিতে ঘুরতেছি, গলি যেখানে টুকটাক আবিজাবি ছোট ছোট ময়লাগুলো আমরা কালেক্ট করতেছি। রোববার সন্ধ্যার আগে পর্যন্ত 2 সিটির সিংহভাগ এলাকাতেই বর্জ্যের দেখা মিলেছে খুবই কম। তবে শহরকে দুর্গন্ধ ও জীবাণুমুক্ত করতে আরও তৎপরতা প্রয়োজন বলে মনে করছে স্থানীয়রা। সোমবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বর্জ্য অপসারণের তথ্য তুলে ধরার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মুজাহিদ শুভ, এখন ঢাকা। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। এখন ফেরা প্রসঙ্গ। ঈদের লম্বা ছুটিতে এখনো ঘরমুখো অনেকে। ঈদের আগের যানজট, টিকিট সংকট সহ নানা ভোগান্তি এড়াতেই ঈদের পর বাড়ি ফেরা। আবার কেউ কেউ রাজধানীতেও ফিরছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জের খানপুর মেট্রো হল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান আলী সজীব। সজীব, টিকিট নিয়ে কোনো ধরনের সংকট আছে কিনা এবং ফেরার বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ শম্পা আপনাকে। আমি এখন রয়েছি নারায়ণগঞ্জ
জেলার খানপুরের যে এলাকাটি মেট্রো হল সংলগ্ন, এখানে কিন্তু এখান থেকে নারায়ণগঞ্জ থেকে উত্তরবঙ্গের অনেক এলাকায় কিন্তু বিভিন্ন পরিবহন ছেড়ে যায় এবং এই জায়গাটিতে আমি এসে আজকে সকালে যেটি দেখতে পেয়েছি যে ঈদকে কেন্দ্র করে অনেকেই বাড়িতে ফিরেছে এবং অনেকেই আবার ফিরে আসছে। তবে একটা বড় অংশ কিন্তু এখনও বাড়িতে যাচ্ছে, কারণ ঈদের আগে উত্তরবঙ্গের সড়কগুলোতে যেভাবে যানজট ছিল সেই যানজটের তীব্রতা থেকে রক্ষা পেতে এবং টিকিট যে সংকট ছিল সেই টিকিট সংকটের কারণে কিন্তু অনেকে বাড়ি ফিরতে পারেনি, যার কারণে এখন অনেকেই বাড়ি ফিরছে। তো আমি এখন এসেছি এখানে এসে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের পাবনা, ঈশ্বরদী, তারপরে আপনার বগুড়া সহ নাটোর সহ বিভিন্ন জেলায় কিন্তু মানুষ এখনও ঘরমুখো হচ্ছেন এবং সেই সাথে কিন্তু আপনার তারা এই যে সেই ভোগান্তি এড়াতেই কিন্তু এই মুহূর্তে তারা বাড়ি ফিরছেন। আবার পাশাপাশি আমরা এই পরিবহন ব্যবসায়ী যারা আছেন, এখানে কাউন্টারগুলো আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে মানুষ ফিরছেন, তবে সেটি কিন্তু খুবই নগণ্য পরিমাণে, এখনও কেউ কিন্তু খুব বেশ যে বড় সড়ো পরিমাণের মানুষজন আসছেন তেমনটি কিন্তু নয়। কারণ হচ্ছে ঈদ উপলক্ষে 10 দিনের লম্বা একটি ছুটি কিন্তু পেয়েছে মানুষ। সেই ছুটিটি কাজে লাগাতে এবং পরিবারের সাথে সময় কাটাতে তারা এই এখনো পর্যন্ত বাড়িতেই অবস্থান করছে বলে আমাদেরকে পরিবহন ব্যবসায়ীরা জানাচ্ছেন। এবং আমরা এসে কিন্তু ঠিক সেই চিত্রটি দেখতে পাচ্ছি যে মানুষ আসার যেই চাপটা, সেই চাপটি নেই, তবে মানুষ এখনও কিন্তু ঘরমুখো হচ্ছেন পরিবার পরিজনদের নিয়ে। পাশাপাশি আরেকটু জানিয়ে রাখি, কিছু যাত্রীদের কাছে থেকে জানতে পারছি যে টিকেটের কিন্তু এখনও বাড়তি দাম চাওয়া হচ্ছে, এরকম একটি অভিযোগ যাত্রীদের কাছ থেকে আমরা পাচ্ছি। তবে পরিবহন ব্যবসায়ীরা বলছে যে না, স্বাভাবিক নিয়মে যেই টিকিট বিক্রি হয় সেই দামেই কিন্তু তারা টিকিট বিক্রি করছেন এবং তারা যাত্রীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। নারায়ণগঞ্জের এই জায়গা থেকে আপনার প্রতিদিনই হচ্ছে গিয়ে স্বাভাবিক সময়েও কিন্তু বিভিন্ন জেলাগুলোতে মানুষজন যায়, গ্রামের বাড়িতে যায়। এইখান থেকেই কিন্তু মানুষজন তাদের যেই নারীর টানে যে বাড়ি ফেরা যে স্থান, সেটি কিন্তু এই মেট্রো হলের এই কাউন্টারগুলো থেকে এবং এই স্ট্যান্ড থেকেই কিন্তু সবাই যাচ্ছেন। তো আমি আরেকটু জানাই যে ধীরে ধীরে মানুষ ফিরবেন তেমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে যেহেতু লম্বা ছুটি, সেক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। তো এই ছিল নারায়ণগঞ্জের ঘরে ফেরা মানুষের এবং আবার পুনরায় যাতায়াত করা মানুষের সর্বশেষ পরিস্থিতি। ঈদের পর বরিশালের সবজির বাজারে আগের তুলনায় সরবরাহ কিছুটা বেড়েছে, তবে বেশিরভাগ সবজির দাম ওঠানামা করছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল সিটি পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন ফেরদৌস সোহাগ। একদম ঈদের পরপরই বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন, দাম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? নাফি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে ঈদের তৃতীয় দিন, সেই হিসেবে কিন্তু যে রকমের ঈদের পরবর্তী বা ঈদের সময়কার বাজার থাকা উচিত, আজকে কিন্তু আমরা যেটা দেখছি যে বেশ জমজমাট। কাঁচা বাজারে সকাল থেকেই একেবারে কিন্তু ভিড়ভাট্টা লেগেই আছে এখানে। সাধারণত এই বাজারটি কিন্তু রাতেই মিলে, অর্থাৎ ভোর 4টা থেকেই শুরু হয়। এটি যেহেতু একটি বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার, এই কারণে বরিশাল বিভাগের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসেন পাইকারি কেনা বেচা করতে এবং এখান থেকে চলে যান, নিয়ে তারপরে বিক্রি করেন। তো সেই হিসাবে কিন্তু এখানে ভোর থেকেই ভিড় লেগে আছে। তো এখানকার আজকে যেটা আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম, কিছু জিনিসের দাম বেড়েছে, আবার কিছু জিনিসের দাম কমেছে। যেসব জিনিসের দাম কমেছে সেটি দিয়ে শুরু করি। বিশেষ করে শশা জানেন যে ঈদের আগে কিন্তু শশার দাম যা ছিল, আজকে কিন্তু তার চেয়ে তুলনামূলক কম। আমরা যেটা দেখলাম যে কেজিতে প্রায় 15 থেকে 20 টাকা কমে গেছে শশার কেজি। শশা ঈদের সময় কোথাও 40, কোথাও 45, কোথাও 50 টাকা পর্যন্ত ঈদের আগে বেচতে দেখা গেছে। আজকে সেখানে শশার কেজি আমরা যেটা দেখছি 20 টাকার মতো পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কত বিক্রি হবে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে পাইকারি বাজারে যেহেতু কমেছে, খুচরা বাজারেও কমবে এমনটি ধারণা করছেন এখানকার যারা ব্যবসায়ী তারা। আর যে জিনিসের দাম বেড়েছে তার মধ্যে বেশি হচ্ছে করলার দামটা বেশ বেড়েছে।
করলা আজকে বিক্রি হচ্ছে খুচরা বাজারেই আমরা যেটা দেখছি যে 60 টাকা 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। আর শশা করলা কিন্তু পাইকারি বাজারে যেহেতু একটু বেশি দামে বিক্রি হচ্ছে, খুচরা বাজারে হয়তো আরেকটু বেশি বিক্রি হবে। যেমন হয়তো যেটি খুচরা ক্রেতারা রয়েছেন তারা আমাদেরকে যেটি জানালেন যে 10 থেকে 15 টাকা বেশি, অর্থাৎ 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হতে পারে। অন্যান্য যেসব পণ্য রয়েছে যেমন ঢ্যাঁড়স 30 টাকা, করলা তো আগেই বললাম, ঝিঙা 60 টাকা, বরবটি 60 টাকা। শাকের দাম কিন্তু একটু বেড়েছে, যেমন কিছু কিছু শাক রয়েছে যেমন হেলেঞ্চা শাক, তারপরে কলমি শাক, এসব শাকের এখানে স্থানীয়ভাবে মুঠা বলা হয়, সেই মুঠা 15 টাকা আমরা যেটা দেখেছি, যেটি সাধারণত 5 থেকে 10 টাকার মধ্যে থাকে। তারপরে কাঁচা কলা দেখেছি হালি, প্রতি হালি 30 টাকা, পটল 50 টাকা। এই যে দাম যেটি আমি বললাম এটা হচ্ছে স্থানীয় বাজারের যারা পাইকারি বিক্রি করেন তারা এর চেয়ে 10 থেকে 12 টাকা কমে বিক্রি করেন, এবং খুচরা বাজারের দামটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আসলে বরিশালের এই বহুমুখী সিটি পাইকারি বাজার থেকে বরিশাল নগরীর বিভিন্ন প্রান্তে কিন্তু এই কাঁচা বাজারের জিনিসগুলো চলে যায়, এবং তারপরেই কিন্তু দেখা যায় যে সেটি ছড়িয়ে পড়ে নগরীর বিভিন্ন প্রান্তে। এখান থেকে ভ্যানে কিছু লোকজন নিয়ে যায়, তারপরে বাজারগুলোতে নিয়ে যায়। এছাড়া বরিশালের বিভিন্ন জেলা, বরিশাল বিভাগের যে বিভিন্ন জেলা এবং উপজেলাগুলোতেও কিন্তু এখান থেকে বাজার যায়। আজকে আমরা যেটা দেখলাম যে বেশ কয়েকটি সবজির ট্রাক উত্তর অঞ্চল থেকে এসেছে, এবং এই কারণে কিন্তু সরবরাহ তুলনামূলক বেড়েছে। গতকালকে কিন্তু আজকে যেরকমের ভিড়ভাট্টা দেখা যাচ্ছে সেরকম কিন্তু গতকালকে ছিল না। আজকে মোটামুটি বেশ ভিড়ভাট্টা দেখতেই পাচ্ছি, দেখাবার চেষ্টা করলাম। কাঁচা বাজারে বর্তমান পরিস্থিতি জানিয়ে দিলাম। তবে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 2-1 দিনের মধ্যে সবজির সরবরাহ আরও বাড়বে, তখন দাম হয়তো আরও কমে যেতে পারে, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতটুকুই ছিল বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে সবশেষ খবর। বরিশালের সবজির বাজার বিষয় এবং খবরাখবর জানাচ্ছিলেন দরদাম নিয়ে ফেরদৌস সোহাগ। দেশের অর্থনীতিতে 3 দশকেরও বেশি সময় ধরে অবদান রাখা হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ি শিল্পে চলছে মন্দা। এ খাতের ঘুরে দাঁড়ানোর সকল পরিকল্পনা যেন মুখ থুবড়ে পড়ছে। অথচ একসময় পোশাক শিল্পের পর বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে বিবেচিত হতো হিমায়িত মৎস্য। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। খুলনার পটিয়াঘাটা উপজেলার প্রান্তিক চিংড়ি খামারি একরাম হোসেন 5 বছর ধরে আধা নিবিড় পদ্ধতিতে চাষ করছেন চিংড়ি। গেল বছর কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় এবছর বড় বিনিয়োগে চিংড়ি চাষ শুরুর ব্যাপারে রয়েছেন দ্বিধায়। বাংলাদেশে এসপিএফ হ্যাচারি 3টা, তার ভিতরে একটা চালু আছে, বাকি 2টা আমাদেরকে এসপিএফ পোনা দিচ্ছে না, যার কারণে আমরা খুবই হতাশার মধ্যে আছি। সাথে আমাদের নদীও সমস্যা, ঠিকমতো লবণ পানি পাচ্ছি না। একরাম হোসেনের মতো একই উপজেলার পঞ্চানন ও মালতী দম্পতি আধা নিবিড় চিংড়ি চাষ করছেন 1 দশক ধরে। তারাও ভুগছেন নানা প্রতিবন্ধকতায়। সর্বশেষ মৌসুমে দুজনের পৃথক ঘিরে মড়ক লেগে পুঁজি হারিয়েছেন অন্তত 10 লাখ টাকা। নদী খাল ভরাট ও দখল, পানি ও পোনা না পাওয়া, পুঁজি সংকট, ভাইরাস ও দাবদাহে মড়কের কারণে এই দম্পতির মতো অনেকেই ছেড়ে দিয়েছেন চাষ। 5 বছরে ঘেরের পরিমাণ কমেছে প্রায় 5000 হেক্টর। 1 লাখ বাচ্চা দিয়ে 24 মণ মাছ পাইছি, 70,000 মাছ দিয়ে 12 মণ মাছ পাইছি, এতে তো টিকে থাকা যায় না। কারেন্টের সমস্যা দেখা দিয়েছে, তারপরে নদীগুলো বড় হয়ে গেছে, পানিরও সমস্যা। তাতে করে আমাদের এই চাষ করতে গেলে সরকার যদি এদিকে তদারক না করে তাতে আমার খুবই সমস্যার মধ্যে আছে। আমরা উৎপাদন কমায় বড় প্রভাব পড়েছে রপ্তানি বাজারে। গত 10 বছরে খুলনা অঞ্চলে চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান কমেছে 1/2 শতাধিক। অথচ একসময় চিংড়ি চাষ হতো এই অঞ্চলের সর্বত্র। উৎপাদন কমে যাওয়ায় কমেছে রপ্তানি আয়ও। ঘের মালিক ও চাষিদের মতে রপ্তানিযোগ্য চিংড়ি উৎপাদন বাড়াতে হলে আধুনিক পদ্ধতি অনুসরণ করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে ভালো আধা নিবিড় পদ্ধতি, আর বেনামি চাষ পদ্ধতি এখনও নিরীক্ষণ পর্যায়ে থাকায় তা অনুসরণ করা সময় সাপেক্ষ। হেক্টর প্রতি যে পরিমাণের এর প্রোডাকশন, সেক্ষেত্রে আপনাকে এটা করতে গেলে অবশ্য আধা নিবিড় বা সেমি ইন্টেনসিভে আসতে হবে, এবং যত এর পদ্ধতি এটা আপনাকে অনুসরণ করতে হবে। মেডিসিন এবং প্রপার ওয়েতে করলে, ফিডিংটা করলে লস হয় না বলে আমি মনে করি। মেডিসিনগুলো টাইমলি দেওয়া লাগবে, খাবার আছে খাবারগুলো টাইমলি দেওয়া লাগবে,
আবার এরোশন আছে, এগুলো টাইমলি চালানো লাগবে। এদিকে রপ্তানিকারকরা বলছেন, উৎপাদন বাড়াতে চাষিদের সহজ শর্তে ঋণ প্রদান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে পারলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এখানে ইলেকট্রিসিটির ব্যবহার হয় অনেক। আমাদের এখানে চিংড়ি চাষিদের ইলেকট্রিসিটির ব্যাপারে কোনো ছাড় নাই, সুদের ব্যাপারে ব্যাংক থেকে ঋণ নিয়ে যে সুদ প্রদান করা হয় তার ব্যাপারে কোনো ছাড় নাই। এসব কারণে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। আমাদের তো মূলত টার্গেট থেকে রপ্তানি, তা আন্তর্জাতিক বাজারে আমরা গিয়ে কম্পিটিশন অন্যান্য দেশের সাথে পেরে উঠি না, উৎপাদন খরচ বেড়ে যায়। চিংড়ির উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় অল্প খরচে বেশি উৎপাদনের প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় আমরা যে প্রযুক্তির মাধ্যমে চিংড়ি চাষ করছি, সেইখানে জলাশয়ের গভীরতা, ঘেরের গভীরতা বাড়ানো, 4 থেকে 5 ফিট করা এবং বায়োসিকিউরিটি সহ খাবার যে ব্যবস্থাপনা, এগুলোতে চিংড়ির বৃদ্ধি উৎপাদন প্রায় 4 থেকে 5 গুণ বেড়েছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী খুলনার 9 উপজেলায় 2018-19 অর্থবছরে মিঠা ও লবণ পানি মিলিয়ে চিংড়ি ঘের ছিল 56,186 হেক্টর জমিতে। চলতি অর্থবছরে সেই ঘেরের পরিমাণ কমে দাঁড়িয়েছে 51,399 হেক্টরে। এই সময়ের ব্যবধানে উৎপাদন কমেছে 3,752 টন। সঠিক পরিকল্পনার অভাবে দেশের সাদা সোনা খ্যাত চিংড়ি খাত এখন ধ্বংসের মুখে। কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জনকারী এ খাতকে ফিরিয়ে আনতে গেলে প্রয়োজন মাঠ পর্যায়ের সঠিক তদারকি। তরিকুল ইসলাম, এখন খুলনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতি বছরই শুষ্ক হয়ে উঠছে বরেন্দ্র অঞ্চল। গ্রীষ্ম বৃষ্টি দেখা মেলে না, কিন্তু প্রাণ প্রকৃতির জন্য দরকার সবুজায়ন। বর্ষা মৌসুমকে সামনে রেখে সবুজ বনায়ন সৃষ্টিতে যুক্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের একটি সংগঠন। প্রতিটি আম গাছ লাগালে কৃষক পাচ্ছেন 40 টাকা পর্যন্ত নগদ অর্থ প্রণোদনা। এতে গাছ লাগাতে আগ্রহী হচ্ছেন শত শত কৃষক। বেসরকারি প্রতিষ্ঠানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার সাধারণ মানুষ। সোহান মাহমুদের পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। কৃষ্ণচূড়া বা জারুলের চোখ জুড়ানো গ্রীষ্মের সাথে প্রকৃতি জুড়ে জ্যৈষ্ঠের গরম। চাঁপাইনবাবগঞ্জে মেঘশূন্য আকাশের চোখ রাঙানিতে চৌচির হয় বরেন্দ্রভূমির মাটি। বর্ষা ঘনিয়ে আসায় কখনো ঝরে বৃষ্টি, এমন রোদ বৃষ্টির খেলায় স্বকীয়তা হারায় ঋতু বৈচিত্র্য। প্রাণ প্রকৃতির স্বাভাবিক ধারা রক্ষায় সবুজায়নে জোর দেওয়ার তাগিদ বেসরকারি সংস্থা বন্ধু ফাউন্ডেশনের। তাদের সাথে আলাপ হয়ে তারা আমাকে বলে যে গাছ পরিচর্যার জন্য কিছু টাকা দেবো। ওইখান থেকে আমাকে গাছ প্রতি প্রায় 40 টাকা করে দিয়েছে। গাছ লাগালছিলাম 2000, বন্ধু ফাউন্ডেশন আমাকে 40 টাকা পিস করে 80,000 টাকা আমার হাতে দিয়েছে। জার্মান এবং কোরিয়ার অর্থায়নে আমরা বাংলাদেশের কৃষকদের গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করছি। তারা আমাদেরকে যে ডোনেশনটা দিচ্ছে, এজন্য গ্রাহকদেরকে আমরা গাছ প্রতি 40 টাকা করে গাছের পরিচর্যার জন্য দিব। শুধু চাঁপাইনবাবগঞ্জে নয়, সারা দেশে 51 প্রজাতির গাছ লাগাতে সহায়তা করছে সংস্থাটি। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফল চাষিরা। 5 বছর পরে আমরা এই যে বাগানগুলো হচ্ছে, এই বাগানগুলো সব কিন্তু রপ্তানিযোগ্য আম উৎপাদনের উপযোগী বাগান। তো এই বাগান হলে আমার দেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। রোপণ করা গাছের বেশিরভাগ আম গাছ। এতে আগামীতে জেলায় বাড়বে আমের উৎপাদন, হবে রপ্তানি, ভূমিকা রাখবে সবুজায়নেও। এমনটাই বলছেন কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞরা। যে কোনো প্রতিষ্ঠানে যদি এখানে গাছ লাগানো মাধ্যমে এটা মানুষকে উদ্বুদ্ধ করে গাছ লাগায়, তাহলে এটা জলবায়ু আমাদের যে বিরূপ প্রভাব থেকে যেমন রক্ষা পাবে, ঠিক একইভাবে এটা ফলজ বা যে উৎপাদনশীল যদি হয়, সেটা আমাদের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের মাঝে বা বিভিন্ন জনকে গাছ বিতরণ করা হচ্ছে বা এটা, সেক্ষেত্রে আমি তাদেরকে সাধুবাদ জানাই। কারণ হচ্ছে গাছ পরিবেশের জন্য এবং জলবায়ু তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অপরিসীম ভূমিকা রাখে। চাঁপাইনবাবগঞ্জে গত 3 বছরে প্রায় 1,30,000 গাছ লাগাতে অর্থ সহায়তা দিয়েছে এই বেসরকারি সংস্থাটি। অন্যদিকে আরও 2 লাখের বেশি বৃক্ষরোপণ করে অর্থ সহায়তার জন্য আবেদন করেছেন এখানকার 329 জন চাষি, যাদের পর্যায়ক্রমে দেয়া হবে এসব অর্থ। সারা দেশে অন্তত 1 কোটির বেশি বৃক্ষরোপণ করতে চান এই সংস্থাটি। এখন চাঁপাইনবাবগঞ্জ।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মহাসড়ক 101 ফ্রিওয়ে অবরোধ করেছে অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা। তাদের দমাতে কাঁদানে গ্যাস এবং লাঠি পেটা করেছে দেশটির ন্যাশনাল গার্ড সদস্যরা। ট্রাম্প জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের আইন শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে সেনাদের মোতায়েন করা হয়েছে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানিয়ে অবিলম্বে সেনা প্রত্যাহারের আহ্বান জানান ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর। অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করার প্রতিবাদে গেল শুক্রবার থেকে বিক্ষোভ করছে শত শত মানুষ। বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ সহিংস হয়ে উঠেছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। 7.5% মূল্যস্ফীতি এবং 4.2% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে 10 জুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে পাকিস্তান। আইএমএফের অর্থশত শর্তের কারণে 2025-26 অর্থ বছরের বাজেটে নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা নেই, যদিও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়তে পারে 18%। নাফি আরমান মননের প্রতিবেদনে বিস্তারিত। পাকিস্তান ও আইএমএফ দুটো শব্দ যেন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। 78 বছরের ইতিহাসে দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ নিয়েছে 24 বার। গেল মাসে সবশেষ বেইল আউটে ইসলামাবাদের জন্য $100 কোটি ঋণ অনুমোদন দিয়েছে আইএমএফ, সঙ্গে জুড়ে দিয়েছে 50টি শর্ত। এমন পরিস্থিতিতে দেশটিতে মঙ্গলবার 2025-26 অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করতে যাচ্ছে শেহবাজ শরীফ সরকার, যেখানে 7.5% মূল্যস্ফীতি ও 4.2% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। এআরওয়াই নিউজের সূত্র বলছে, প্রস্তাবিত বাজেটের আকার হবে 1,78,000 কোটি পাকিস্তানি রুপি, যা চলতি অর্থবছরের চেয়ে 90,000 কোটি রুপি কম। আইএমএফের শর্ত মেনে চলতেই কমানো হচ্ছে বাজেটের আকার। এছাড়াও ব্যয় সংকোচনের অংশ হিসেবে মন্ত্রণালয়গুলোর জন্য নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। পাশাপাশি বেঁধে দেওয়া হতে পারে বিদ্যুৎ ও গ্যাসের ব্যয়সীমা। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, পাকিস্তানের মোট জনসংখ্যার 44.7%, অর্থাৎ প্রায় 11 কোটি মানুষের বাস দারিদ্র্য সীমার নিচে। বর্তমান সরকার চলতি অর্থবছরে বিদ্যুৎ, তেল ও গ্যাসের মতো পণ্যে ভর্তুকি দিলেও এবারের পরিস্থিতি ভিন্ন। আইএমএফের অর্ধশত শর্তের কারণে প্রত্যাহার করা হবে ভর্তুকি, তাই বিপুল এই জনগোষ্ঠীর মধ্যে স্বস্তি আনতে পারছে না বাজেট। ये एक्सपेक्ट कर रहे हैं कि ये बजट मुश्किल ज़रूर होगा, लेकिन मार्केट पॉइंट ऑफ व्यू से बुरा नहीं होगा। बजट में चाहिए कि आवाम को अच्छा खासा रिलीफ मिलना चाहिए, क्योंकि जो महंगाई की इस टाइम सूरत हाल है ना, उसके मुताबिक अब सफ़ेद पोश जो है ना वो बिल्कुल समझ लें कि करीबे मर गया। तो हुकूमत अपने अखराजात में कमी करे और आमदन बढ़ाए। जब तक ये आमदन नहीं बढ़ाएगी, अखराजात ही करती रहेगी, कर्जे लेकर अखराजात करेंगे, उन्हीं का खून निचोड़ेंगे जो टैक्स दे रहे हैं। এদিকে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, প্রতিরক্ষা খাতে বরাদ্দ 18% বাড়িয়ে 2.5 লাখ কোটি রুপি করা হতে পারে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরিকল্পনা বাফুফের, যে কারণে ভুটানের ম্যাচের থেকে প্রায় 200 বেশি নিরাপত্তা কর্মী নিয়োগ দেবে বাফুফে। একই ইস্যুতে ম্যাচ শুরুর 2 ঘন্টা আগে বন্ধ হয়ে যাবে স্টেডিয়ামের গেট। বাকিটা জানাচ্ছেন শরীফ রওশন। নতুন এক জোয়ারে ভাসছে বাংলার ফুটবল। হামজা চৌধুরী সহ বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্য এই উন্মাদনা। গেল ভুটানের ম্যাচে এক হামজাকে দেখতেই বাঁধ ভাঙা জনস্রোতে বাফুফের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। ফেডারেশন কর্তাদের খামখেয়ালিপনায় দিন শেষে ভুক্তভোগী হয় ফুটবল পাগল মানুষই। তবে একই ভুল বারংবার করতে রাজি নয় বাফুফে, যে কারণে ভুটানের পর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ সতর্ক কম্পিটিশন কমিটি। সবশেষ ম্যাচে 200-র মতো নিরাপত্তা কর্মী থাকলেও এবার তা করা হয়েছে দ্বিগুণ। 4 নম্বর 3 নম্বর গেটে 4টা করে গেট ছিল, এখন আমরা 8টা করে গেট ইউজ করতেছি। র্যাব, পুলিশ আর আনসার, বিডিবি আর আমাদের পার্সোনাল সিকিউরিটি আর ভলান্টিয়ার থাকছে। আমাদের গেট ওপেন হবে 3টায়, ক্লোজিং টাইম 5টায় করছে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে দর্শকদের জন্য ভিন্নধর্মী আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশন। ফ্যান জোন অনেক কিছু থাকবে, যেমন সাবেক প্লেয়াররা
3:3 ফুটবল ম্যাচ হইতে পারে, প্ল্যান কিক আউট প্ল্যান্টিক হইতে পারে, নানা রকম স্টল থাকবে, সবাই উপভোগ করতে পারবে এখানে। 1 আর 2 এর গেটের মাঝে আর 3 আর 4 নাম্বার দুইটা, এই 3টা হেল্প বুথ বসতেছে। আর আসরের মূল পর্বে খেলতে বাংলাদেশ সিঙ্গাপুরের এই ম্যাচ যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে দেশের মৃত প্রায় ফুটবলের সুখ্যাতি ছড়িয়ে দেওয়ার নতুন এই যাত্রায় কোনো রকম ভুল করতে চায় না দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। শরীফ রওশন, এখন, ঢাকা। দেশে থেকেও পরিবারের সাথে ঈদ উদযাপন করার সুযোগ পাননি বাংলাদেশ দলের নারী ফুটবলাররা। খোঁজ নেননি ফুটবল ফেডারেশনের কর্তারাও। দেরি হলেও নৈশভোজের আমন্ত্রণে সেই কষ্ট কিছুটা লাঘব করেছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। নারীদের আশা এই ত্যাগের ফল এশিয়ান কাপের মূল পর্বে খেলেই পাবেন তারা। শরীফ রওশনের আরও একটি প্রতিবেদন। কেউ ছবি তুলছেন, কেউ আবার তুলে দিচ্ছেন সতীর্থের। এইভাবেই পরিবার ছাড়া বাফুফের ক্যাম্পে ঈদ কাটানোয় কষ্ট কমানোর উপায় খুঁজছেন নারী ফুটবলাররা। জুলাইয়ের 3য় সপ্তাহে পার করতে হবে কঠিন চ্যালেঞ্জ। মিয়ানমারে এএফসির এশিয়ান কাপ বাছাই পর্বে লড়াইয়ে নামবে বাংলাদেশের নারী ফুটবলাররা, যে কারণে নিজেদের পারফরমেন্সে বাংলাদেশের জার্সিকে আরও বেশি উজ্জ্বল করতে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন ত্যাগ করেছেন সাগরিকা তহুরারা। 5-6 জন হয়তো বা বাড়িতে গেছে, আমরা যাই নাই, তো 2 দিনের ছুটি দিয়েছিল। তো আসলেও মানে সবাই একসাথে, এটা একটা ফ্যামিলি আলাদা। এমনিতে হচ্ছে মায়ের হাতের রান্না অনেক মিস করি, তো মায়ের হাতের যে কোনো খাবারই অনেক ভালো লাগে সবারই এটা। তো স্পেশালি আমি বলবো যে আসলে মানে ফ্যামিলির মানুষ অনেক মিস করছি। আর আমি তো মিস করছি, বাসায় গেলে অনেকজনের কাছে সালাম দিয়ে টাকা পাইতাম, আর এখানে তো সেটা হয় নাই। বাফুফেতে একা একাই ঈদের দিন কাটিয়েছেন নারী ফুটবলাররা। বাফুফের কোনো কর্মকর্তা তো নয়ই, এমনকি দেখা করতে আসেননি নারীদের দায়িত্বে থাকা মাহফুজা আক্তার কিরণও। তবে সব কষ্টই যেন চাপা পড়েছে ঈদের দ্বিতীয় দিন বাফুফে বসের নৈশভোজের আমন্ত্রণে। ডিনার পার্টিটা দেওয়াতে আমরা মানে অনেক আনন্দিত, খুশি, কারণ যেহেতু অনেকে বাবা মা ছাড়া এখানে ঈদ করতেছে, সবাই মিলে করব, একসাথে খাবো। বাসারটা তো অন্যরকম, তাই না? যেখানেই থাকি, বাহিরে যত দূরেই থাকি, বাবা মা ছাড়া তো হচ্ছে এতটা আনন্দ কোথাও পাওয়া যায় না। আমাদের প্রেসিডেন্ট আমাদের জন্য জামার ব্যবস্থা করেছে এবং সেটা পেয়ে আমরা খুবই আনন্দিত। এই ত্যাগের সার্থকতা তখনই আসবে যখন এশিয়ান কাপ বাছাই পর্বে চ্যালেঞ্জ পেরিয়ে মূল পর্বে খেলার কৃতিত্ব অর্জন করবে, এমনটাই বলছেন প্রমিলা ফুটবলাররা। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করব এখন সকাল। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ইমিগ্রেশন সম্পন্ন শেষে রাত 3টায় বিমানবন্দর ছাড়েন তিনি। 4 দিনের সফরে আজ লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। স্বাগত জানাতে প্রস্তুত উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাজ্য প্রবাসী যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেগুলো প্রতি তিনি গুরুত্ব দেবেন। উনি যে পুরস্কারটা নিচ্ছেন এবং পাচ্ছেন, সেটার জন্য আমরা তো অবশ্যই খুবই গর্ব অনুভব করতে পারি। নাটোরে চামড়া সংরক্ষণ না করে সরকারি লবণ বিক্রির অভিযোগ। 2 শতাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। চিংড়ি রপ্তানি খাতে মন্দা। উৎপাদন বাড়াতে চাষিদের সহজ শর্তে ঋণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সহ সঠিক পরিকল্পনার দাবি। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।